নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন স্যান্দন টিভি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। উদয়পুর খিলপাড়ায় শস্য ভাণ্ডারের উদ্বোধন হলো শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন। 1980 সালে উদয়পুর খিলপাড়া প্যাক্সের কাজ শুরু হয়। আজ প্রায় 43 বছর হতে যাচ্ছে এই প্যাক্সের উদ্বোধন হয়। সরকার দেশের 13টি রাজ্যের 13টি জেলার মধ্যে 13টি প্যাক্সের মধ্যে এই শস্য ভাণ্ডার গড়ে তোলার জন্য 437 কোটি প্রদান করেছিল। শনিবার ভার্চুয়ালের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। তার মধ্যে উদয়পুর খিলপাড়া প্যাক্সের আওতায় এই শস্য ভাণ্ডার গড়ে তোলা হয়েছে, যার খরচ হয়েছে 1,85,00,000 টাকা বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার সহকারী জেলা সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ এলাকার প্রধান সহ এলাকার জনগণ। অর্থমন্ত্রী বলেন, এই এলাকায় শস্য ভাণ্ডার গড়ে তোলার ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন। দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই শস্য ভাণ্ডার গড়ে তোলার জন্য তিনি ধন্যবাদ জানান। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 10 বছর যাবৎ দেশের সমস্ত সেক্টরকে শক্তিশালী করার যে পরিকল্পনা নিয়ে কাজ করেছে এবং দেশের রোজগার যেখানে একদম অন্তিম পর্যায়ে মানুষ, কৃষক শ্রমিক থেকে শুরু করে মহিলা যুবাদের থেকে শুরু করে টোটাল যে রোজগারের যে ব্যবস্থাপনা নতুন নতুন ওনার যোজনা নিয়েছেন, আজকের দিনে এই যে আজকে মিনিস্ট্রি অফ কোঅপারেশনের উদ্যোগে সারা দেশের 13টি রাজ্যে 13টি জেলাতে এবং 13টি প্যাক্সের মধ্যে প্রায় 437 কোটি টাকার বিনিময়ে এই যে বিশ্বের সর্ববৃহৎ এই শস্য ভাণ্ডারের আজকে উদ্যাপন করবেন। এবং আমরা খুব খুশি যে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যেরও, যেখানে নর্থ ইস্টের সঙ্গে যেভাবে গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীজি সার্বিক উন্নয়ন, এখানে হীরা মডেল রাজ্যকে তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তার মধ্যে আজকে এই একটা যোজনা অত্যধিক গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের মধ্যে। এবং ত্রিপুরার একমাত্র রাজ্যের মধ্যে একটি মাত্র প্যাক্স যেখানে এই খিলপাড়া প্যাক্সের অধীনে এই আধুনিকতম এই শস্য ভাণ্ডারের আজকে উদযাপন মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে কিছুক্ষণ পরে হবে। এবং এর মাধ্যমে যে গ্রামীণ এলাকা, যেখানে ভারত সরকার চাইছেন, যেখানে রাজ্য সরকার আমাদের চাইছেন যে গ্রামীণ স্তরে বিভিন্ন প্যাক্স এগুলো যাতে শক্তিশালী হয়, প্যাক্সগুলো বা বিভিন্ন রকম যেসব যে গ্রামীণ এলাকাতে শক্তিশালী করলে পরে এলাকার মানুষ, যেখানে কৃষক থেকে শুরু করে বিভিন্নভাবে তারা সমৃদ্ধ হবে। স্যান্দন টিভি। সপ্তম পূর্বোত্তর যুব উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে। 26 ফেব্রুয়ারি রাজধানীর পূর্বাশা চত্বরে যুব উৎসব শুরু হবে। পরবর্তী সময় পূর্বাশা নজরুল কলাক্ষেত্র, আগরতলা টাউন হল, রবীন্দ্র ভবনে যুব উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্য থেকে প্রতিনিধি এই যুব উৎসবে অংশগ্রহণ করেন। 26 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুব উৎসব চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। 29 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। সপ্তম পূর্বোত্তর যুব উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দপ্তর প্রস্তুত রয়েছে। শনিবার রাজধানীর অফিস লেন স্থিত যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়। সপ্তম পূর্বোত্তর যুব উৎসবে সামিল হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এবার ত্রিপুরাতে হচ্ছে, তো 26 তারিখ শুরু হবে আমাদের রাজ্যে। উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের 8টা রাজ্য রয়েছে, সব জায়গা থেকে ইউথরা, NYK ভলেন্টিয়ার্স, NSS ভলেন্টিয়ার্স, এরা সবাই আমাদের এখানে আসবে। এই সংখ্যাটা প্রায় 845 জন যারা পার্টিসিপেন্ট বিভিন্ন রাজ্য থেকে আসবেন। এবং তারা 26, 27, 28, 29 তারিখ ক্লোজিং সেরিমনি যেটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দান, সেখানে অনুষ্ঠিত হবে। লেফুঙ্গা থানার অন্তর্গত বেড়িমুড়া কালীচরণ টিলা এলাকায়
রহস্যজনক মৃতদেহ উদ্ধার দম্পতির। তাদের নাম বাবুল বৈরাগী ও শ্রী সন্ধ্যা বৈরাগী। অভাব অনটনের মধ্য দিয়ে তাদের সংসার চলছিল। তার উপর সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলে পৃথক পৃথক থাকেন। এর মধ্যে বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগী শনিবার দুপুরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে লেফুঙ্গা থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। খবর দেওয়া হয় মৃত বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলেকে। তারাও ঘটনার খবর পেয়ে ছুটে আসে। বাবুল বৈরাগীর এক ছেলে জানান, উনার মা সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তারা কইছে যে বাড়িতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, কি দেখছো না কিছু আয়া? এটা এখন দেখলাম যা। কি কারণে মনে করো তারা দুইজন একসঙ্গে আত্মহত্যা করছে, কি মনে হয়? অনেকদিন ধরে বাড়ি ঘরে একটু মানে অশান্তি একটা জিনিস, মানে মাথারা একটু ঠিক নাকি আর কিরকম। বাড়ির তারা কইছে যে বাড়িতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শুনছি শোনা করে। কি দেখছো না কিছু আয়া? এটা এখন দেখলাম যা। কি কারণে মনে করো তারা দুইজন একসঙ্গে আত্মহত্যা করছে, কি মনে হয়? অনেকদিন ধরে বাড়ি ঘরে একটু মানে অশান্তি একটা জিনিস, মানে মাথারা একটু ঠিক নাকি আর কিরকম। 2 বছর পর অনুষ্ঠিত হয় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আগামী 23শে মার্চ হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। শনিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু জানান, ইতিমধ্যে নির্বাচনের সামনে রেখে 9 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। 20 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র তোলা যাবে 4 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়া হবে 11 মার্চ থেকে 13 মার্চ প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র স্কুটিনি করা হবে 15 মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 19 মার্চ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23 মার্চ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ভোট গণনা অনুষ্ঠিত হবে 23 মার্চ দুপুর 2টা থেকে। সেদিনই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীকে। আমাদের যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয় প্রতি 2 বছর অন্তর অন্তর, তার একটা তারিখ আমরা ফিক্স করেছি। আমরা জেনারেল বডির মাধ্যমে একটা মিটিং করে আগামী মার্চের 23 তারিখ, মানে এই মার্চ মাসের 23 তারিখ আমাদের ভোটটা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে। এখানে অফিস বিয়ারার্স এবং এখানে মেম্বারদের নির্বাচিত করা হবে। আমরা শিডিউল দিয়ে দিয়েছি অলরেডি আদালতে, নোটিশ করে এখানে সব শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। কবে নমিনেশন পেপার তোলা হবে, সাবমিট করা হবে এবং স্ক্রুটিনি করা হবে, সেগুলি আমরা অলরেডি সব আইনজীবীদের জানিয়ে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীন রাখার জন্য অজস্র লড়াই হয়েছে। এ লড়াই শুধু রাজা রানীরা করেননি, সকলের বংশধর এই লড়াই করেছেন। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রী রাজমালার পঞ্চম লহরের শুভ উদ্বোধন করে এ কথা বলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি বলেন, ত্রিপুরা যদি সমৃদ্ধ হয়ে থাকে তাহলে সকলের দ্বারাই সমৃদ্ধ হয়েছে এবং এর ইতিহাস সকলকে জানতে হবে, যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে এটা আমাদের সম্পদ। এই ইতিহাস নিয়ে রাজ্য ও দেশে আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শ্রীরাজমালার পঞ্চম লহর অনুষ্ঠানের উদ্বোধন হয়। এ ধরনের অনুষ্ঠানে প্রশংসা করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্থ সারথীর পাখির দেশে বইটিরও আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সোশ্যাল মিডিয়া আছে খুব স্ট্রং। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম একটা, আমি আসামকে দেখে খুব ইন্সপায়ার। ওরা 150 ফুট মূর্তি একটা বানাচ্ছে ব্রোঞ্জের, লাচিত বরফুকনের, তাদের যে ফেমাস জেনারেল। আমাদের এখানেও আছে রায় কসম, রায় কাচাক, এবং সেই লাচিত বরফুকনের মূর্তিটাই উদ্বোধন করবেন প্রাইম মিনিস্টার। আমাদের বানানো উচিত। We have to leave something behind. কিছু তো রেখে যেতে হবে। যেমন আগামী প্রজন্ম বুঝতে পারে যে এটা আমাদের সম্পদ। তাই লিখেছিলাম যে রায় কাচাক বা রায় কসম একটা মূর্তি হোক, সেটাও প্রাইম মিনিস্টার উদ্বোধন করুক ত্রিপুরা রাজ্যে। If you feel small, you are small. এমন ত্রিপুরার ইতিহাস আমি বলছিলাম, অরুণোদয় বাবুকে বলছিলাম যে আজকালের ছেলে মেয়েরা এত মোটা মোটা বই পড়া, পঞ্চম লহর, ষষ্ঠম লহর, অষ্টম লহর পড়তে কষ্ট হবে, যে কিভাবে একটা ভলিউমে নিয়ে আসা যায়। ফর রিসার্চ ওয়ার্ক, ইয়েস, র ডাটা ইজ রিকোয়ার্ড। লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনা। দিকে দিকে রাজনৈতিক সন্ত্রাসে আহত বাড়িঘর ভাঙচুর ঘটনায় সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে। এর মধ্যে শুক্রবার রাতে বিশালগড় চন্দননগর এলাকায় সিপিআইএম সমর্থিত এক পরিবার এবং ভারতীয় জনতা পার্টি সমর্থিত এক পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘটনায় 3 জন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে ননী গোপাল দাস নামে বিজেপি সমর্থিত ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুণ সরকার ও তার ছেলে কার্তিক সরকার মিলে এলোপাথারি দা দিয়ে কূপ দিতে শুরু করে। পরবর্তী সময় গোটা পরিবারের উপরে বরুণ সরকার ও তার ছেলে আশ্রে পড়ে। ঘটনায় আহত হয় গীতারানী দাস ও তাদের ছেলে বাবুল দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহত 3 জনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। আহত ননীগোপাল দাসের ছেলের কাছ থেকে জানা যায়, বিগত দিনে বাইপাস এলাকায় যেসব রাজনৈতিক সন্ত্রাস বরুণ সরকার সংগঠিত করেছে সে বিষয়ে মানুষকে জানিয়ে দিয়েছে বলে ধারণা করে এই ঘটনা সংগঠিত হয়েছে। ঘটনার খবর পেয়ে এদিকে ছুটে যায় বিধায়ক সুশান্ত দেব। আহতদের খোঁজ খবর নেন তিনি। পুলিশ একটি অভিযোগ লিপিবদ্ধ করে ঘটনার তদন্ত শুরু করেছে। আরো জানা যায়, অভিযুক্ত বরুণ সরকার এবং তার পরিবার পুলিশের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম আমাদের চন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় সিপিএমের এক দুষ্কৃতী বরুণ সরকার নামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, মানে পরিবারের 3 জন সদস্যের উপর প্রাণঘাতী হামলা চালায়। দায়ের কূপে গুরুতর আহত হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে আসি এবং খবর নেওয়ার চেষ্টা করছি বিষয়টা কি হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে এই দুষ্কৃতিকারীদেরকে কঠোরভাবে দমন করা হবে। আমরা দেখছি বিষয়টা কি হয়েছে, আমরা কথা বলে। ঘটনার সূত্রপাত কি থেকে জানা গেছে কিছু? অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত তো এখন আমি জানতে পারিনি, কিন্তু যতটুকু শুনতে পেলাম বরুণ সরকার সিপিএম এর সময় থেকেই দাগি দুষ্কৃতি ও বরাবরই এরকম অনেক ঘটনা করেছে। তো হয়তোবা এটা কোনো কি বিষয় হচ্ছে এটা আমরা পরবর্তী সময় জেনে দেখব। কজন আহত হয়েছে? 3 জন আহত হয়েছে, একই পরিবারের 3 জন। সৌরশক্তি দ্বারা পরিচালিত কোল্ড স্টোরেজ বা হিমঘর মাথা তুলে দাঁড়িয়েছে খোয়াই কৃষি মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাট পঞ্চায়েতের স্থানীয় চৌমুনি বাজারে। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে আধুনিক মানের নবনির্মিত এই হিমঘর কৃষকদের জন্য উন্মুক্ত করেও দেওয়া হবে।
রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বরাদ্দ করা অর্থে নির্মিত হয়েছে এই হিমঘর বা কোল্ড স্টোরেজ। নবনির্মিত হিমঘরটি 6 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন। হিমঘরটির মেশিন চালু করার জন্য এখানে কোনো ধরনের বিদ্যুতের ব্যবহার করার প্রয়োজন নেই। একমাত্র সৌরশক্তি দ্বারাই চালু করা যাবে এই হিমঘরের মেশিন। পূর্ব রামচন্দ্রঘাট চৌমুহনী বাজারে নির্মিত করা হয় এই অত্যাধুনিক মানের হিমঘর স্থানীয় প্রান্তিক কৃষকদের কাছে নিঃসন্দেহে পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হবে বলে জানালেন জেলার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকেরা। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা বিশ্বজিৎ দাস, জেলা উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তা সাবেন্দু দেববর্মা ও খোয়াইয়ের কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ। হিমঘরটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 9,43,000 টাকা। আজকে খোয়াই কৃষি এবং উদ্যান মহকুমার উদ্যোগে এখানে আমরা একটা 6 মেট্রিক টন কোল্ড স্টোরেজ রামচন্দ্রঘাট বাজার কমিটির সাথে তুলে দিচ্ছি। এই কোল্ড স্টোরেজের বিশেষত্ব হলো কোল্ড স্টোরেজটা সৌরশক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের ইলেকট্রিসিটি দরকার হয় না। তো রিনিউয়েবল এনার্জির লক্ষ্যে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যেভাবে এগিয়ে চলছে, আমাদের এই কোল্ড স্টোরেজ এটার একটা অন্যতম নিদর্শন। খোয়াই জেলার মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অন্তর্গত নোনাছড়া ভিলেজ কমিটির তুইকলুই এলাকায় গ্রামবাসীরা সরকারি প্রকল্পগুলি ঠিকভাবে পাচ্ছে কিনা সেগুলো পরিলক্ষিত করতে ছুটে গেলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। কথা বলেন স্থানীয়দের সাথে, তারা সঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়ে অবগত হন। পরে এদিন আমবাসা আরডি ব্লকের অন্তর্গত কলমচেরা এলাকায় পিএম কুসুম আওতায় সোলার পাম্প পরিদর্শন করেন মন্ত্রী রতনলাল নাথ। সেখানেও গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন তিনি এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আধিকারিকদের সাথে আলোচনা করেন তিনি। 7টা করে ফেলেছি। এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি কেন, অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপলাইনে জল আসতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা পাড়ার বড় পাড়ার মাঝখানে আমরা এরকম একটা প্ল্যান করে দিচ্ছি। প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে, তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগসুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরকম আমরা 7টা জায়গায় করে ফেলেছি অলরেডি। যেমন বিজেপি শাসিত রাজ্য মণিপুরে ভাতৃ দাঙ্গা নিয়ে মুখ কুলুপ এঁটে বসে থাকেন তৃণমূল শাসিত রাজ্য নিয়ে সরব হয়েছে রাষ্ট্রপতি দলের মজদুর মনিটরিং সেল ত্রিপুরা প্রদেশ। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মণিপুর ভাতৃ দাঙ্গায় ব্যতিব্যস্ত সাধারণ জীবনযাপন, প্রতিদিন ঝরছে রক্ত। এখন পর্যন্ত হতাহতের ঘটনা হিসেব নেই। অপরদিকে পশ্চিমবঙ্গ দুর্বৃত্তদের হাতে সন্দেশখালিতে মহিলাদের উপর চলছে পৈশাচিক অত্যাচার। দুরাজ্যের ঘটনা নিয়ে অত্যন্ত দেশবাসীকে মর্মাহত করেছে, কিন্তু দুই রাজ্যের ঘটনা নিয়ে শাসক বিরোধী বিভিন্ন দলের রাজনৈতিক খেলায় মেতেছে। তবে শাসক দল সমর্থিত মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে সন্দেশখালী ঘটনা নিয়ে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়, দাবি করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মহিলাদের উপর এ ধরনের অত্যাচার সামাজিক অবক্ষয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং পশ্চিমবঙ্গের সন্দেশখালী ঘটনার সাথে জড়িত মূল মাস্টারমাইন্ডকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করছে না। দেশের রাষ্ট্রপতির কাছে দাবি, অবিলম্বে যাতে তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন দেওয়া হয়। অভিযুক্ত মূল মাস্টারমাইন্ড শাহজাহান শেখকে যাতে ফাঁসিতে ঝুলানো হয়, এ দাবি করেছেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস। তবে বিজেপি শাসিত মণিপুর নিয়ে কোনো শব্দ করেননি বিজেপি সমর্থিত জনদরদি নেতারা, কিন্তু দুরাজ্যের ঘটে চলেছে রোমহর্ষকর ঘটনা। মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, অবিলম্বে যাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় এবং যে
শাহজাহান শেখ আছে তাকে গ্রেপ্তার করে ফাঁসির কাছে যেন অবিলম্বে ঝুলানো হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও আমাদের অবক্ষয়, আমাদের সন্দেশখালীতে যে সমস্ত অসহায় মা বোনরা আছেন আজকেও সেখানে অসহায়ভাবে ভয়ে বেঁচে আছেন, তাদেরকে যেন রক্ষা করা হয়। সেখানে রাষ্ট্রপতি শাসন দিয়ে অবিলম্বে সেখানে যারা প্রশাসনের সাথে যারা জড়িত আছে, যারা এই সমস্ত কাজে প্রত্যেকটা মানুষের যেন সাজা হয়, সেই কারণে বিবেকানন্দ বিচার মঞ্চের যে আমাদের মজদুর মনিটরিং সেল আছে তার মাধ্যমে আমরা এই ধিক্কার মিছিলে আজকে আমরা সমবেত হয়েছি। ইতিমধ্যে আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম। শহরের অনেকগুলি পুকুরের কাজ চলছে দ্রুত গতিতে। এর মধ্যে নাগেরচোলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে, যার খরচ ধরা হয়েছে 1,40,00,000 টাকা। সে কাজের অগ্রগতি আজ খতিয়ে দেখতে গেলেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এ পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুর নিগমের মেয়রের তৎপরতায় অবশেষে ব্যবহারযোগ্য হয়ে উঠছে পুকুরটি। আগামী 1 মাসের মধ্যে উদ্বোধন হতে পারে বলে জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি মিলনচক্র মন্ত্রী বাড়ির পুকুরটি পরিদর্শন করেছেন মেয়র। এতে ব্যয় হবে 1,20,00,000 টাকা, সেটিও পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। দীর্ঘদিনে বরং আমি বলবো যে 40 বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল, আবেদনও ছিল। যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে, তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেনি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর বা এই এলাকার যে মানুষ যারা সংযুক্ত আছেন এলাকার ভিতরে সবারই দাবি করে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মানিসার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটর প্রতিনিধি নিয়ে আলোচনা করছেন কাউন্সিল মিটিং। উদয়পুর তেপানিয়া 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপঙ্কর ভাওয়ালের ছেলে দীপ ভাওয়াল প্রতিদিনের মতোই শুক্রবার রাতে পড়াশোনা করে রাতের খাওয়ার সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। শুক্রবার ছিল দীপ ভাওয়ালের মা ও বাবা বাড়ি ছিলেন না। সেদিন তারা দীপের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দীপ দাদু দিদার কাছে ছিল। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির সবাই দীপকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ নেই। পরবর্তী সময় দেখতে পায় তার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। দীপের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু পরীক্ষার প্রাক মুহূর্তে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ এবং পরিবার। আমার বাবা আমার শ্বশুরের দোকান থেকে চা খাইয়ে এসে ডাকতেছে, রাজে ডাকতেছে, অনেকক্ষণ ডাকছে, ডেকে হাসাছে, মুরগা আছে, এডিরে আছে সাইডে এসে আবার তেনি ঘর গেছে। আমার কাজ আমি করতেছি, বাসি কাজ করছি, চা কাপড় ঠাউর ঘর গেছি। বন্ধু বান্ধবটির নাম কো একটা রেকর্ড চলতেছে অনেকদিন ধরে ম্যাডাম। আচ্ছা আচ্ছা। তারপরে দিয়ে আমার শ্বশুরের যেমন ডাকতেছে, অনেকক্ষণ ডাকছে। আমি চাটা খাইয়েছিলাম, আমি দোকানে বসেছি, আমার আমি দোকানে তরকারি আইলাম রান্না করে। আমার কাকি শাশুড়ি বাড়ি ওই দিক দিয়ে যাই ডাকতেছে, আমার কাকি শাশুড়িও জানলা দেখাইতেছে, আমার শ্বশুরও জানলা দেখাইতেছে। তখন আমি কি করলাম, আমি জানি যে গরু করে জানলাটা খোলা, তাই গরু আছে, গরু বাচ্চা বাচ্চা দিলে তারা জানলা দিয়ে চাই, দরজাটা আমি নাম যাই না চিটকারি দেয় না। তো আমি গরু করে দরজাটা খুলে দিয়ে সেটা চাইছি, চাই দেখি কিনা দুমড়া বিছনা খালি। আমি কাকি শাশুড়ি কাকি গো বিছনা তে তো ঘর নাই, তো কিতা কষ্ট ঘরই থাকবো। দিকে তাই চোখটা বুলাইছি জানলা দিয়ে এর বাবার নাম কি? এর নাম কি? দীপ বাওয়াল। মাধ্যমিক পরীক্ষাতে আসলো। আপনি কি হন? যে কোন সময়? সকালে শুক্রবার রাতে বিলুনিয়া কালীনগর এলাকায় মদমত্ত অবস্থায় তাণ্ডব চালায় কৃষ্ণ মালাকার নামে এক ব্যক্তি। জানা যায় শুক্রবার রাতে বিলুনিয়া বাসিন্দা দীপজয়, দিব্যেন্দু ও দোলন নামে 3 বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। গভীর রাতে তারা বাড়িতে ফিরে না আসায় সাতমুড়া স্থিত দীপজয়ের বাবা গোপাল বণিক ছেলেকে খুঁজতে বাইক নিয়ে বের হয়। কালীনগর দোলনের বাড়িতে ছুটে যায় গোপাল বণিক। কালীনগর মোটর স্ট্যান্ডের এলাকায় দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করছিল
গোপাল বণিকের অভিযোগ, আচমকা সেখানে মদমত্ত অবস্থায় গালিগালাজ করতে করতে উপস্থিত হয় কৃষ্ণ মালাকার। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষ্ণ মালাকার গোপাল বণিককে মারধর শুরু করে। তখন গোপাল বণিক ঘটনাস্থলে বাইক ফেলে পালিয়ে যান। তখন কৃষ্ণ মালাকার গোপাল বণিকের বাইকটি রাস্তার পাশে ড্রেনে ফেলে দিয়ে যায়। শনিবার অভিযুক্ত কৃষ্ণ মালাকারের বিরুদ্ধে বিলোনিয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গোপাল বণিক। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। তখন এরপরে রাত্রেবেলা একটা সময় এখানে ছিলেন ছেলের খোঁজে, তো ছেলের খোঁজে আয়া কৃষ্ণ মালাকারের অভিযোগ করতেছেন যে তাই কিটা আমি কৃষ্ণ মালাকার কোনো কথাবার্তা কিচ্ছু বলি না, হঠাৎ করে বিভিন্ন ধরনের গাল গালাজ করে খালে গাল দিয়ে সেটা আমরাও জানি না। তখন আমি গোপাল মালাকার ফেলাম, আমি কি সেটা জানা যাবে কোনো কিচ্ছু না, এটা আমার এলাকার কিচ্ছু দাঁড়ান হাতে যাবে গেলে চাই। আপনি তো আসছেন এসে ছেলের খোঁজে? হ্যাঁ, তখন যে গাড়ির মালিক গোপাল মালাকার থানার ছেলের কাছে ফোন করলে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা ঘটালো আজব ঘটনা। দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে ফেলে রাখলো প্রচুর পরিমাণে গর্ভনিরোধক খাপের প্যাকেট। জানা গেছে, বিশালগড় মহকুমার অন্তর্গত প্রমোদনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে বিদ্যালয়ের দরজায় জানালা ভেঙে ফেলে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুষ্কৃতীরা প্রচুর পরিমাণে গর্ভনিরোধক খাপের প্যাকেট ফেলে রাখে। শনিবার সকালে শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে এই ঘটনাটি প্রত্যক্ষ করেন। খবর দেয় প্রমোদনগর ফাঁড়ির থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ গোটা ঘটনাকে নিয়ে তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ে প্রায় প্রতিদিনই রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা নেশার আগ্রা হিসেবে গড়ে তুলেছে, কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা যে ঘটনাটি সংঘটিত করেছে তা রীতিমতো নিন্দনীয়। স্যার পাটিমুংটা মখাকে স্যার তিনি আং তো পুলিয়াও ফাইও একে ফাইনে নুক ফাইকাজে অর চিন কাছে ল্যাবরেটরি দङ आरो CWSN रक निबागनि कासे रेलिं खालायजोक दङ एके आ रेलिं साबायजाक एके दिबुनि हेडमास्टारनि दरजा बिस्कांगो नुखा गोबांमा कन्डम खिखलायजाक आबो साबुबा खालायखिया आबोके हायसि एके आपनो नुगनि आं चिनो SMC कमिटिनि बर दंनो रिंखा एके रिङै नै बरक ताबुक फाइ जत्तनो फाइ नायफैबिकिया एके सिन्दिबुनि हेडमास्टार फाइनो काय पुलिस रगो फाइनो आपरो तामो सिद्धांत ना साइमानाटा। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে শনিবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আগামী 4 বছরের জন্য ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। মোট 25 জন কমিটি গঠিত করা হয়। নয়া কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অমিতাভ রঞ্জন, সম্পাদক হিসেবে দেবাশিস ভৌমিক, যুগ্ম সম্পাদক হিসেবে কেশব দেববর্মা, কার্যকরী সভাপতি হিসেবে চন্দ্র দেব এবং কোষাধ্যক্ষ হিসেবে রাজেশ ঘোষ নির্বাচিত হয়েছেন। ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সম্পাদক দেবাশিস ভৌমিক জানায়, নয়া কমিটির সকলকে নিয়ে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে হকিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। রাজ্যের আগামী দিনে নতুন করে কিছু হকি মাঠ তৈরির চেষ্টা করবে বলেও জানান তিনি। জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে, আমাদের নতুন কমিটি হয়েছে আজকে। নতুন কমিটি যে হয়েছে এখানে আমাদের কোনো ইলেকশন হয়নি, সিলেকশন হয়নি, আনএনিমাসলি সর্বসম্মতিক্রমে আমাদের 4 বছরের জন্য আমাদের হকি কমিটি হয়েছে, ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন। তে আমি মনে করি যে আমি যেহেতু এই নতুন দায়িত্বটা পেয়েছি, আমি এবং আমার যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, হ্যাঁ আমিও ওনার সঙ্গে আমরা একসাথেই খেলেছি, খেলাধুলা করেছি। দুজনে মিলে আমরা কীভাবে হকিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সেই প্রচেষ্টাই থাকবে। সবাই সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করি, সেই উদ্দেশ্যেই আমাদের সেই কমিটি করা। কয়জনের কমিটি গঠন করা? আমাদের 25 জনের কমিটি করা হয়েছে। শনিবার গন্ডাছড়া মহকুমা টাউন হলে একদিনের এক
বিশেষ প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে মোট 150 জন অংশগ্রহণ করেন। 6 জন সুবিধাভোগীর হাতে জীবন জীবিকা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পশুপালকরা তাদের পশু পালনের ক্ষেত্রে কিভাবে রোগ জীবাণুমুক্ত রাখতে পারবে সে বিষয়টি নিয়ে আলোচনা হয় এদিন। ডক্টর রাজকাপুর ত্রিপুরা जों दिनै रैसाबारि टाउन हलाव एकदिननि ट्रेनिं प्रग्राम खायरोखा अबंखा एफएमडी जे एक रोग बा खुरापीरा रोग बिनि ऊपर प्लास इनि जे पशु पाखि तंनाय बिनि हेल्थ मैनेजमेंट बिनि ऊपर जों आलोचना खायखा मोटामुटी जोंनि 150 जन पार्टिसिपेंट खायखा ट्रेनाराव फायै पार्टिसिपेट खायखा साथे साथे जों बवालखालि बिसिओ 6 जना बेनिफिशियारि नरनो जों पिगलेट रेशन प्लास অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় শনিবার। এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনা সভার মধ্য দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামী 4 বছরের জন্য নতুন এই কমিটি রয়েছে 21 জনের। সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়িকা অন্তরা সরকার দেব। সচিব এবং কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে প্রণব সাহা এবং প্রদীপ সরকার। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির চেয়ারম্যান রতন সাহা। মণিপুর থেকে আগত আমাদের প্রতিনিধি শ্রদ্ধেয় শ্রীযুক্ত ইন্দ্র কুমার সিংজি উপস্থিত আছেন। স্পোর্টস সেলের প্রভারী শ্রদ্ধেয় শ্রীযুক্ত কমল দে মহোদয় এবং উপস্থিত আছেন স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি শ্রদ্ধেয় শ্রীযুক্ত স্বপন চক্রবর্তী স্বপন সাহা মহোদয় আছেন, ট্রেজারার দাদা আছেন, আমার আরও 2-3 জন আমাদের ন্যাশনাল প্লেয়ার জুডো শ্রদ্ধেয় প্রদীপ দে দাদা এবং আরও আমাদের 2 জন স্পোর্টস সেলের দাদারা আছেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।